আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সবাইকে স্বাগতম প্রতিদিন 10টি এমসিকিউ শিখার মিশনে। আজকে আমরা শিখব বাংলা প্রথম পত্রের 10টি এমসিকিউ। এটা কিন্তু আমাদের দ্বিতীয় পর্ব ক্লাস। আমরা প্রথম পর্বের ক্লাসে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত 10টা এমসিকিউ শিখেছি। আজকে আমরা শিখব 11 থেকে 20 পর্যন্ত 10টা এমসিকিউ। এমসিকিউ শিখার পর কি আছে, পরীক্ষার ব্যবস্থা আছে, কিভাবে পরীক্ষা দিবা দেখো। এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করলে তুমি আজকের এমসিকিউর পরীক্ষা দিতে পারো। সো আমরা ডাইরেক্ট এমসিকিউর মধ্যে চলে আসছি। আমরা আজকে শিখবো 11 থেকে 20 পর্যন্ত 10টা এমসিকিউ। তো দেখো এখানে কি লেখা আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেন বাংলা গদ্যের জনক বলা হয়? দেখো, কয়ের মধ্যে লেখা আছে দানশীলতার জন্য, ক্ষয়ের মধ্যে লেখা আছে অসাম্য মেধার জন্য। তিনি অনেক দান করতেন, এই জন্য কি তাকে বাংলা গদ্যের জনক বলা হয়? তিনি অনেক মেধার অধিকারী ছিলেন, এই জন্য কি তাকে বাংলা গদ্যের জনক বলা হয়? না, কোনো ঘয়ের মধ্যে আছে তোমার সাহিত্যিক গদ্য রচনার জন্য, তিনি সাহিত্যিক গদ্য রচনা করছেন, এই জন্য কি তাকে বাংলা গদ্যের জনক বলা হয়? না, সংস্কৃত কলেজের অধ্যাপনার জন্য, অধ্যাপনা মানে শিক্ষকতার জন্য, তিনি সংস্কৃত কলেজের শিক্ষকতা করছেন, এই জন্য কি তাকে বাংলা গদ্যের জনক বলা হয়? আমরা দেখো, তুমি এই উত্তরটা কিভাবে দেখো, তুমি প্রত্যু ফোকার গল্পের যে লেখক পরিচিতিটা আছে এটার মধ্যে লেখা আছে, দেখো কি লেখা আছে, সুশৃঙ্খল পদবিন্যাস, যথাযথভাবে জ্যোতিচিহ্ন প্রয়োগ এবং সাহিত্য গদ্য রচনার জন্য তাকে মানে কে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। তাহলে কি জন্য? সুশৃঙ্খল পদবিন্যাস, যথাযথভাবে জ্যোতিচিহ্ন প্রয়োগ এবং সাহিত্য গদ্য রচনার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। তাহলে দেখো এখানে সাহিত্যিক গদ্য রচনা আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো এখানে দানশীলতার জন্য না, সুশৃঙ্খল পদবিন্যাস, যথাযথভাবে জ্যোতিচিহ্ন প্রয়োগ এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য, এই তিনটা থেকে যে কোনো একটা হলে হয়ে যাবে। সো দেখো এখানে অসাম্য মেধার জন্য এটাও হবে না, তারপরে সংস্কৃত কলেজে অধ্যাপনার জন্য এটাও হবে না। হবে আমাদের তিনটে হলে কি, সুশৃঙ্খল পদবিন্যাস, যথাযথভাবে জ্যোতিচিহ্ন প্রয়োগ এবং সাহিত্য গদ্য রচনার জন্য। সো আমাদের অ্যান্সার কি, গ নাম্বার। এবার আমরা শিখবো 12 নম্বর এমসিকিউ। আচ্ছা, আমাদের 12 নম্বর এমসিকিউটা দেখো, এখানে কি লেখা আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় গ্রন্থটি কত সালে প্রকাশ করেন? তাহলে বলা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয়, তিনি বর্ণ পরিচয় একটি গ্রন্থ লিখেছেন, এই গ্রন্থটা কত সালে প্রকাশ করেন? তো দেখো এখানে প্রথমে লেখা আছে কত, কয়ের মধ্যে লেখা আছে 1755 সালে, ক্ষয়ের মধ্যে আছে 1855 সালে, আর গয়ের মধ্যে আছে 1955 সালে, গয়ের মধ্যে আছে 1956 সালে। তাহলে দেখো তুমি প্রত্যু প্রকারের লেখক পরিচিতিটার মধ্যে দেখো এখানে লেখা আছে বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে, লেখা আছে দেখো বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে 1855 সালে, কত, 1855 সালে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশু পাঠ্য বই বর্ণ পরিচয়। তাহলে এটা কত সালে, বর্ণ পরিচয় বইটা কত সালে প্রকাশ করেন? 1855 সালে। কত সালে? 1855 সালে বিদ্যাসাগর প্রকাশ করেন বর্ণ পরিচয় বইটি, গ্রন্থটি। আচ্ছা, তাহলে কত হবে? 1855 সালে। তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো এবার আমরা শিখবো 13 নম্বর এমসিকিউ। আচ্ছা, এবার আমরা শিখবো কি 13 নম্বর এমসিকিউ। কি লেখা আছে দেখো, এখানে লেখা আছে ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে কোন বই আজও পথ প্রদর্শক হিসেবে বিবেচিত হয়? তাহলে ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে কোন বই আজও পথ প্রদর্শক বিবেচিত হয়? তো দেখো ক নম্বরে আছে তোমার বর্ণ পরিচয়, ক্ষয়ের মধ্যে আছে তোমার ব্যাকরণ কৌমুদি, গয়ের মধ্যে আছে তোমার ঘড়ীয় ব্যাকরণ, গয়ের মধ্যে আছে তোমার ভাষা প্রকাশ। এই চারটার মধ্যে কোনটা? তুমি দেখো প্রত্যু প্রকারের লেখক পরিচিতিটা দেখো, এখানে কি লেখা আছে দেখো, বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে 1855 সালে বিদ্যাসাগর প্রকাশ করেন কি শিশু পাঠ্য বই বর্ণ পরিচয়। তারপর লেখা আছে কি, পর লাইনে দেখো লেখা আছে কি, ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে এই বই আজও পথ প্রদর্শক বিবেচিত হয়। তাহলে দেখো কোন বই, বর্ণ পরিচয় বইটা আজও পথ প্রদর্শক হিসেবে বিবেচিত হয়। তাহলে আমাদের অ্যান্সার কি, ক নম্বর, বর্ণ পরিচয়। সো এবার আমরা শিখবো কত নম্বর, 14 নম্বর এমসিকিউ। আচ্ছা, এবার আমরা শিখবো কত নম্বর এমসিকিউ, 14 নম্বর এমসিকিউ। দেখো কি লেখা আছে এখানে, নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা? নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা? তো দেখো এখানে কয়ের মধ্যে আছে কি, বেতাল পঞ্চবিংশতি, এটা না, কোনো ক্ষয়ের মধ্যে আছে তোমার শারদা মঙ্গল, এটা না, কোনো ঘয়ের মধ্যে আছে তোমার মলিনাথ, এটা না, কোনো ঘয়ের মধ্যে আছে মহাশ্মশান, এটা কোনটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা? সো দেখো
তুমি প্রত্যুফুকার গল্পের যে লেখক পরিচিতিটা আছে এটা দেখো সর্বশেষে নিচে দিয়ে আছে, তুমি দেখো স্ক্রিনে তুমি হাইলাইট হচ্ছে দেখো এখানে লেখা আছে কি বেতাল পঞ্চবিংশতি, বেতাল পঞ্চবিংশতি, তারপর হচ্ছে তোমার ব্যাকরণ কৌমুদী, তারপর হচ্ছে শকুন্তলা, তারপর হচ্ছে তোমার বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা অত্রদি বিষয়ক প্রস্তাব, তারপরে সীতার বনবাস, তারপর হচ্ছে ভ্রান্তি বিলাস। এইগুলো হচ্ছে তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি রচনা। সো এগুলো হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রধান গ্রন্থ এবং রচনা। সো কোনগুলো? বেতাল পঞ্চবিংশতি, তারপর হচ্ছে ব্যাকরণ কৌমুদী, তারপর হচ্ছে কি শকুন্তলা, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা অত্রদি বিষয়ক প্রস্তাব, তারপর হচ্ছে সীতার বনবাস, ভ্রান্তি বিলাস। তো আমরা দেখি এগুলোর মধ্যে কোনটা আছে এখানে। তো দেখো এখানে কয়ের মধ্যে আছে তোমার বেতাল পঞ্চবিংশতি, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা। আর ক্ষয়ের মধ্যে দেখো এটা আছে কি শারদামঙ্গল, শারদামঙ্গলটা হচ্ছে তোমার একটা কাব্যগ্রন্থ, এটা লিখেছেন তোমার বিহারীলাল চক্রবর্তী, এটা লিখেছেন কে বিহারীলাল চক্রবর্তী। শারদামঙ্গল এটা তোমার বিহারীলাল চক্রবর্তী লিখেছেন, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা ন। সো এটা অ্যান্সার হবে না। তারপরে মলিনাথ, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখেন নাই। মহাশ্মশান, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখেন নাই। সো আমাদের অ্যান্সার হচ্ছে তোমার ক বেতাল পঞ্চবিংশতি। সো এটা আমাদের শেষ। আবার আমরা শিখবো 15 নম্বর এমসিকিউ। সো দেখো এবার 15 নম্বর এমসিকিউটা দেখো এখানে কি লেখা আছে। লেখা আছে নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা, নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা। আগের প্রশ্নের মতন সেম। সো দেখো এখানে প্রথমে কয়ের মধ্যে আছে কি পথের পাঁচালী, ক্ষয়ের মধ্যে আছে তোমার ব্যাকরণ কৌমুদী, ঘয়ের মধ্যে আছে তোমার যুগলা অঙ্গরীয়, তারপরে ঘয়ের মধ্যে আছে তোমার দত্তা। সো দেখো এখানে কোনটা বলছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা। তো আচ্ছা কয়ের মধ্যে যেটা আছে পথের পাঁচালী, এটা কিন্তু তোমার একটা বাংলা সাহিত্যের, আমাদের বাংলা সাহিত্যের বিখ্যাত একটা উপন্যাস। সেটা হচ্ছে তোমার কে লিখেছে, এটা লিখেছে তোমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সো এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী। আচ্ছা তো দেখো আমাদের প্রশ্ন করছে নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা। সো এটা তো হবে না, এটা হচ্ছে তোমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। আচ্ছা তো দেখো তুমি প্রত্যুফুকার গল্পের যে লেখক পরিচিতিটা আছে এটার মধ্যে দেখো এখানে লেখা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রধান গ্রন্থগুলোর নাম লেখা আছে কি। প্রথমটা হচ্ছে তোমার বেতাল পঞ্চবিংশতি, তারপর হচ্ছে ব্যাকরণ কৌমুদী, তারপর হচ্ছে শকুন্তলা, তারপর হচ্ছে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা অত্রদি বিষয়ক প্রস্তাব, সীতার বনবাস, ভ্রান্তি বিলাস। এইগুলো হচ্ছে তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা বা প্রধান গ্রন্থ। তো আমরা দেখবো এখান থেকে কোনটা আছে, ব্যাকরণ কৌমুদীটা আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো দেখো যুগলা অঙ্গরীয়, এটা কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখছে, লেখেন নাই। দত্তা, এটা কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখছে, লেখেন নাই। পথের পাঁচালী, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখেন নাই, এটা লিখছে তোমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এটা হচ্ছে তোমার একটি উপন্যাস, বিখ্যাত একটি উপন্যাস। সো এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা এবার শিখবো তোমার 16 নম্বর এমসিকিউ। আচ্ছা এবার আমরা শিখবো তোমার 16 নম্বর এমসিকিউ। এখানে কি লেখা আছে দেখো তো। বলা হয়েছে শকুন্তলা গ্রন্থটি রচিতা কে, শকুন্তলা গ্রন্থটি কে রচনা করেছেন। সো দেখো এখানে কয়ের মধ্যে আছে তোমার বিহারীলাল চক্রবর্তী, ক্ষয়ের মধ্যে আছে তোমার রাজা রামমোহন রায়, গয়ের মধ্যে আছে তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঘয়ের মধ্যে আছে তোমার কমল কুমার মজুমদার। তাহলে কে রচনা করেছেন তোমার শকুন্তলা গ্রন্থটি। তুমি দেখো আমরা কিন্তু জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিখ্যাত যে গ্রন্থগুলো আছে, গ্রন্থটার মধ্যে কিন্তু শকুন্তলায় এটা আছে, শকুন্তলা গল্পটা আছে। তুমি দেখো তুমি প্রত্যুফুকার গল্পের লেখক পরিচিতিটা দেখো, ওইখানে লেখা আছে, ওইখানে লেখা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রধান গ্রন্থগুলো কি কি দেখো। বেতাল পঞ্চবিংশতি, তারপর হচ্ছে ব্যাকরণ কৌমুদী, শকুন্তলা, এই শকুন্তলা, তারপর হচ্ছে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা অত্রদি বিষয়ক প্রস্তাব, তারপর হচ্ছে তোমার সীতার বনবাস, ভ্রান্তি বিলাস। এগুলো হচ্ছে তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি প্রধান গ্রন্থগুলো। হ্যাঁ প্রধান গ্রন্থগুলো। তো দেখো আমরা তাহলে আমাদের অ্যান্সার কি হবে, শকুন্তলা গ্রন্থটি কে রচিতা করেছে, তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর বিহারীলাল চক্রবর্তী কি করছেন, শকুন্তলা না, কে করছেন, সুন্দর বিদ্যাসাগর রচয়িতা করছেন। তারপরে দেখো রাজা রামমোহন রায় না, আর হচ্ছে কমল কুমার মজুমদারও করেন না, কে করছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সো এবার আমরা শিখবো কত নম্বর এমসিকিউ, 17 নম্বর এমসিকিউ। আচ্ছা এবার 17 নম্বর এমসিকিউটা দেখো এখানে কি লেখা আছে, নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা, নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা। এখানে দেখো কয়ের মধ্যে লেখা আছে বেদান্ত গ্রন্থ, ক্ষয়ের মধ্যে আছে তোমার কি
গীত গোবিন্দ, গয়ের মধ্যে আছে সীতার বনবাস, গয়ের মধ্যে আছে তোমার সমবাদ কৌমুদী। এখান থেকে কোনটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা এটা বলছে আমাদের। তো দেখো তুমি প্রত্যেকবার গল্পের লেখক পরিচিটা দেখো, এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রধান গ্রন্থগুলো লেখা আছে। কি কি আছে তোমার আছে তোমার বেতাল পঞ্চবিংশতি, ব্যাকরণ কৌমুদী, শকুন্তলা, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা, অতর্দি বিষয়ক প্রস্তাব, সীতার বনবাস, ভ্রান্তি বিলাস। এই 6টা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা বা গ্রন্থ, প্রধান গ্রন্থ। হ্যাঁ, সো দেখো এখানে কোনটা আছে, দেখো সীতার বনবাস, এটা কিন্তু আছে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বেদান্ত গ্রন্থ, এটা কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখছে বা গ্রন্থের মধ্যে আছে? না। এটা হচ্ছে গীত গোবিন্দ, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রন্থের মধ্যে নাই। তোমার সমবাদ কৌমুদী, সমবাদ এটা না, এটা লিখছে তোমার ব্যাকরণ কৌমুদী, ব্যাকরণ কৌমুদী লিখছে, সমবাদ কৌমুদী লেখেন নাই। সো এটাও হবে না। সো আমাদের অ্যান্সার হচ্ছে কি সীতার বনবাস। এবার আমরা শিখব কত নম্বর এমসিকিউ? 18 নম্বর এমসিকিউ। আচ্ছা, এবার আমরা শিখবো 18 নম্বর এমসিকিউ। 18 নম্বর এমসিকিউটা দেখো কি লেখা আছে, ভ্রান্তিবিলাস গ্রন্থটি কার লেখা? ভ্রান্তিবিলাস গ্রন্থটি কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, বড় চণ্ডীদাসের, শামসুর রহমানের, তারপরে বিহারীলাল চক্রবর্তীর, কার লেখা? তুমি দেখো, তুমি তোমার প্রত্যেক গল্পের লেখক পরিচিতিটা দেখো, এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রধান গ্রন্থগুলো লেখা আছে। 6টা প্রধান গ্রন্থগুলোর নাম লেখা আছে। কি কি তোমার? বেতাল পঞ্চবিংশতি, দেখো বেতাল পঞ্চবিংশতি, ব্যাকরণ কৌমুদী, শকুন্তলা, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা, অতর্দি বিষয়ক প্রস্তাব, সীতার বনবাস, ভ্রান্তি বিলাস। এই ভ্রান্তি বিলাস এইটাও কিন্তু আছে। এটা কার লেখা তাহলে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। তাহলে এটা আমাদের অ্যান্সার কি হবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তুমি দেখো বড় চণ্ডীদাস, এটা কি লিখছে? লেখেন না, এটা অ্যান্সার হবে না। শামসুর রহমান, এটা কি লিখছে? লেখেন না। তাহলে বিহারীলাল চক্রবর্তী, এটা কি লিখছেন? লেখেন নাই। তাহলে অ্যান্সার কি আমাদের? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমাকে বারবার করে আমি লাইনগুলো বলতেছি কেন? যেন তোমার মাথায় এগুলো গেঁথে যায়। তাহলে তুমি দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যদি তুমি এই গ্রন্থগুলো, প্রধান গ্রন্থগুলোর একটু মাথায় রাখতে পারো, তাহলে তুমি আরো অনেকগুলো অ্যান্সার দিতে, 6টা যদি এরকম এমসিকিউ করে 6টা এমসিকিউ তুমি উত্তর দিতে পারো। তাহলে তো দেখো প্রথমে কি তোমার বেতাল পঞ্চবিংশতি, তুমি এটা মাথায় রাখবা, বেতাল পঞ্চবিংশতি, ব্যাকরণ কৌমুদী, শকুন্তলা, তারপর হচ্ছে তোমার বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা, অতর্দি বিষয়ক প্রস্তাব, সীতার বনবাস, ভ্রান্তি বিলাস। এগুলো হচ্ছে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রধান গ্রন্থ বা রচনা। ওকে, সো আমাদের 18 নম্বর এমসিকিউ শেষ। এবার আমরা শিখবো 19 নম্বর এমসিকিউ। আচ্ছা, এবার আমরা শিখবো 19 নম্বর এমসিকিউ। দেখো এখানে কি লেখা আছে, নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা নয়? রচনা নয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখেন নাই। নিচের কোনটা? দেখো বেতাল পঞ্চবিংশতি, এটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা। কিভাবে? তুমি দেখো, তুমি প্রত্যেক গল্পের লেখক পরিচিতিটা দেখো, আমি বারবার করে এগুলো এই জন্য বলতেছি যেন তোমার মাথায় ঘেঁটে যায়। দেখো কি লেখা আছে এখানে, দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রধান 6টা গ্রন্থ লেখা আছে তোমার বইয়ের মধ্যে। কি কি আছে? বেতাল পঞ্চবিংশতি, ব্যাকরণ কৌমুদী, শকুন্তলা, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা, অতর্দি বিষয়ক প্রস্তাব, সীতার বনবাস, ভ্রান্তি বিলাস। ওকে, তুমি এই 6টা মাথায় রাখো। তারপরে দেখো সীতার বনবাস, এটা কিন্তু আছে, এটাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা। তো দেখো ভ্রান্তি বিলাস, এটাও কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা, এটাও কিন্তু আছে। তো মেঘদূত, তুমি দেখো এই 6টার মধ্যে মেঘদূত কোনো নাই, এর মেঘদূত বলতে এরকম কোনো গ্রন্থ নাই। সো এটাই হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা নয়, রচনা। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ আমাদের বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা নয়? রচনা নয়, তাহলে কোনটা? মেঘদূত। ওকে, সো আর এগুলো হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা, এগুলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন, এগুলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা। এগুলো মেঘদূত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা নয়। সো এবার আমরা শিখবো কত নম্বর এমসিকিউ? 20 নম্বর এমসিকিউ। আচ্ছা, এবার আমরা শিখবো 20 নম্বর এমসিকিউ, আজকের আমাদের পর্বের সর্বশেষ এমসিকিউ। সো দেখো এখানে কি লেখা আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে মৃত্যুবরণ করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে মৃত্যুবরণ করেন? দেখো এখানে কয়ের মধ্যে লেখা আছে 1871 সালে, এখানে ক্ষয়ের মধ্যে আছে 1891 সালে, গয়ের মধ্যে আছে 1918 সালে, গয়ের মধ্যে আছে 1991 সালে। তুমি দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে মৃত্যুবরণ করে, তুমি তোমার প্রত্যেক গল্পের লেখক পরিচিতির সর্বশেষ লাইনটা দেখো, এখানে লেখা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালে, কত সালে? 1891 সালের 29শে জুলাই মৃত্যুবরণ করেন। তাহলে কত সালে? 1891 সালে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 29শে জুলাই, এটা হচ্ছে তারিখ। হ্যাঁ, 1891 সালে 29শে জুলাই মৃত্যুবরণ করেন। সো আজকের আমাদের পর্বের এমসিকিউ শেষ। সো আশা করি তোমরা এই 10টা এমসিকিউ ভালোভাবে বুঝছো, 11 থেকে 20 পর্যন্ত। সো আগামী পর্বে আসতেছে তোমার 21 থেকে 30 পর্যন্ত এমসিকিউ। সো আজকের জন্য এতটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে 3 নম্বর পর্বে। আল্লাহ হাফেজ।